তোমাদেরকে আজকে আসতে বললাম হচ্ছে এই কারণে যে তোমাদের বন্ধু ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানোর জন্য, ঠিক আছে? না অবশ্য পরে একদিন গিয়েছিলাম আগে, তারপর একদিন মাধবের প্রোগ্রামে গেলাম, থার্ড তো বলে পারবে, কিন্তু একদিনই তো মধ্যে রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু তোমরা অল্প কয়েকজন এসে সবাই কিন্তু আসে না, তাই না? কিন্তু আমি তো তোমাদেরকে তেমন চিন্তাম না, তাই না? কাউকে চিনতাম, কেউ কি চিনতাম? তো তোমরা এসছো, বেনিফিট হবে কিনা তোমরাই পরে বুঝতে পারবে, আজ থেকে 5 বছর পরে, যদি এটা কন্টিনিউশন করো, তাই না? কন্টিনিউ না করলে তো হবে না, কন্টিনিউ করতে হবে বই পড়াটাকে। আর কিছু বিষয় হচ্ছে, যদি আমাদের এখানে দুজন গার্ডিয়ান আসছে, তারপরও আমি বলি আমিও তো ওয়ান কাইন্ড অফ গার্ডিয়ান, যেমন আমার কিছু তো নিয়ে আছে, আমি তোর গার্ডিয়ান, তাই না? আর এগুলো তোমাদেরকে সবসময় বলি যে বইয়ের চেয়ে শুধু উত্তম বন্ধু আর কোনো কিছু হতে পারে না। তোমার ফ্রেন্ড খুব কাছে, সেও দেখবে যে কোনো কারণে হতে পারে, সব বন্ধু তো খারাপ না, কেউ কেউ হয়তো বা স্বার্থের কারণে তোমার সাথে তার দ্বন্দ্ব লেগে যাবে, ঠিক আছে? ইভেন একটা গল্প ছিল এরকম যে একটা বানর তার বাচ্চাকে খুব ভালোবাসে, তো একটা টেস্ট করেছিল, বাস্তব টেস্ট করেছিল যে বানর কতক্ষণ তার বাচ্চাকে ভালোবাসে, কতক্ষণ ভালোবাসে যতক্ষণ তার জীবন যায় যায় অবস্থা না হয়। তাকে একটা গরম পাত্রে দেওয়া হলো, গরম পাত্রে দেওয়া বসে কিছুক্ষণ যেগুলো যে পানিটা কিছুটা গরম হচ্ছে, সে তার বাচ্চাকে সেভ করার জন্য তার কোলে নিয়ে রাখলো, ঠিক আছে? কিন্তু যত আস্তে আস্তে সময় যাচ্ছিল, হিট হচ্ছিল, তত সে কষ্ট হচ্ছিল, তার বাচ্চাটা এমন সময় আসলো যে বাধ্য হলো সে তার বাচ্চাটাকে তার গায়ের নিচে দিয়ে তারপর তাকে সেভ করলো। এটা হচ্ছে টেস্ট আর কি, মানে আসলে মানুষ কতক্ষণ পর্যন্ত, মানে আমরা যতই বলি যে হ্যাঁ আমাদের মা বাবারা তার শেষ মানে দিন রক্ত পর্যন্ত তার সন্তানের জন্য চিন্তা করে, আসলেই করে, এটা সত্য। বাট আমি এটাও বললাম যে এটা ওয়ান টাইম টেস্ট আছে, বাংলা করতে করা হয়েছে যে মানুষ আসলে একদম সর্বশেষ যখন বিপদে পড়ে যায় বা মৃত্যুর সম্মুখীন হয়, তখন তার, যেমন একটা নতুন উদাহরণ, বাস্তব উদাহরণ দিই, কারণ নাম বলছি না, কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছে, তার ছেলের কারণে তার এখন সমাজে সম্মান নষ্ট হচ্ছে, পেপার পত্রিকাতে আসতেছে, আমাদের যারা গার্ডেন আসছেন তারা হয়তো দেখেছেন, সে সরকারি চাকরি করে না, কিন্তু তার সন্তানকে বলছে এটা তার সন্তান না, ঠিক আছে? দেখেছো, এই সামান্য দুনিয়া একটু বিপদে পড়ে যাচ্ছে, মরে যাচ্ছে না, কিন্তু দুনিয়ার বিপদে পড়ে যাচ্ছে, বাবা তার সন্তানকে বলছে ও আমার সন্তান না, এই নামে আমার কেউ আত্মীয় স্বজন নাই, পরে প্রুভ হয়েছে এটা তার নিজের ছেলে। এটা তো একটা গেল। ইভেন আমাদের হাদিসেও আসছে যে হাসরের ময়দানে আমরা এতটাই ভয়ে ভয়ে থাকবো, বিচারের সম্মুখীন থাকবো, যে আমরা আমাদের কেউ কাউকে চিনব না, আমাদের আশেপাশে আরেকজন থাকবে, কাউকে চিনব না। তো একজন জিজ্ঞেস করা হলো, ওই সময়টা তো আমাদের ড্রেস থাকবে না, ঠিক আছে? তাহলে কি একজন হয়তো আয়েশা রাদিয়াল্লাহু তখন প্রশ্ন করলেন যে আমরা কি লজ্জা পাবো না? বললো যে ওই অবস্থা আল্লাহর ভয়ের সময় এতটা কম্পিত থাকবে, এতটা ভীত থাকবে যে কে কি অবস্থা সেটাও চিন্তা করার সুযোগ নেই, মানে বুঝতে পারছো কত ভয়ানক অবস্থা হবে। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, যে আসলে আমাদেরকে নিজেদের জীবনটাকে সাজাতে হলে নিজেদেরকে এগিয়ে দিতে হবে, তাই না? বাবা মা আমাদের সহযোগিতা করবে, হেল্প করবে, সবসময় পাশাপাশি থাকবে, পড়াটা তো পুড়িয়ে দিতে পারবে না, পড়াটা তোমাকে করতে হবে, হ্যাঁ? আমি এই জন্য বলবো, তোমরা এখন স্টুডেন্ট, আমাকে কেউ এখন স্টুডেন্ট বলতে পারবে না, কিন্তু এই আমি কিন্তু চাকরির মাঝখানে, অর্থাৎ আমার চাকরি 5-6 বছর যখন হয়, আমি কিন্তু ইংল্যান্ডে চলে গিয়েছিলাম, তখন কিন্তু আমি স্টুডেন্ট ছিলাম 1 বছরের জন্য, কিন্তু এখন আসলে আমরা সবাই তো শিখি সবসময়, তাই না? ওই সময় তো আমরা সবাই মানে জ্ঞান অর্জনের উপরে আছি, বাট তোমরা আসলে স্টুডেন্ট, তাই না? তো এই জন্য এই সময়টাকে কাজে লাগাবে। আমি গতকাল বলেছিলাম তোমাদেরকে যে তোমরা সবচেয়ে ক্রিটিক্যাল পজিশনে আছো। ক্রিটিক্যাল বলছি কেন? সবচেয়ে ভালনারেবল পজিশনে আছো, সবচেয়ে কি বলবো, মোস্ট ভ্যালুয়েবল টাইম তোমাদের থাকে এখন। এই সময়টা বলা হয় বাংলাটা কথা, যে সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। তুমি যদি এই 4 বছর পড়াশোনা করতে না পারো বা না করো, তাহলে 6 বছর পরে যতই এই 4 বছরের সমান পড়া তুমি করবে, আজকে বললাম তোমাদের ম্যাক্সিমাম 9-এর, তার মানে আগামী 5 বছর পরে যদি পড়তে যাও, তুমি কিন্তু ওই জায়গাটা যেতে পারছো না, কারণ তুমি তোমার এসএসসি পাসকে তুমি আবার করতে পারবে 2 বছর পরে? পারবে না। 5 বছর পরে এইচএসসি ভালো রেজাল্ট করার সুযোগ আছে? আর নাই। তাহলে আর 6 বছর পরে তোমার মেডিকেলে বলো, বুয়েটে বলো, বা ভালো ইউনিভার্সিটি চান্স পাওয়ার কি সুযোগ আর আছে? নাই। এটা হচ্ছে বোঝানো, সময়ের কাজ সময় করতে হবে, হ্যাঁ? অসময় করতে গেলে সেটা হয় না। আরো অনেক কিছু আছে, কি বলবো, তোমরা শুনতে শুনতে বোর্ড হয়ে যাবে আর কি, হ্যাঁ? আমি 2-একটা পয়েন্ট জাস্ট এখন চিন্তা করবো, অনেস্টি বিষয়ে না বললেই না, গতকাল বলা হয় নাই, জীবনের প্রতিটা ক্ষেত্রে সৎ থাকতে হবে, অনেস্ট থাকতে হবে, হ্যাঁ?
হ্যাঁ, অনেস্ট মনে রাখবে তুমি যে পদেই যাও না কেন, যে কোনো চাকরি করো না কেন, বা যে কোনো কাজের তুমি যদি নিজে করতে চাও, তোমাকে বা দায়িত্ব দেওয়া হয়, তুমি যে অনেস্টলি কাজটা করো, তুমি শিওর থাকো তুমি অলরেডি, মানে তোমাকে যে বললো কাজটা করতে হবে, তুমি চিন্তা করলে আমি কাজটা করবো, অলরেডি তুমি 80% কাজ করে ফেলতে পারবে, মানে পেরেছো যদি তুমি অনেস্ট হও। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে বলা হয় তুমি 90% মানে সাকসেসফুল হয়ে গেছো যদি তুমি অনেস্ট থাকো, মানে তোমার চিন্তা চেতনায় যদি অনেস্টিটা থাকে, তাহলে তুমি মনে করো যে কোনো কাজে তুমি সফলতা লাভ করতে পারবে। 90% হয়ে গেছে অলরেডি কমপ্লিট, বাকি 10% বা 15% এটা হচ্ছে কিছু অন্যান্য কাজগুলো করতে হবে। আমি যদি বলে বুঝে পেরেছি আমার কথাটা? হ্যাঁ, প্রত্যেকটা ক্ষেত্রে জীবনের প্রত্যেক, তুমি ভালো চাকরিজীবী হও, ভালো ডক্টর হও, ভালো ইঞ্জিনিয়ার হও, ভালো রেজাল্ট করো, হ্যাঁ, যে কোনো কিছুতেই অনেস্টিটা রাখতে হবে। আমরা সবসময় পড়ে, মানে বই পুস্তকে পড়ি না, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, কিন্তু কাজ করতে গেলে আমরা বলি আমরা অনেক বড় বড়, অনেকে বড় পুরস্কার পায়, শুদ্ধাচার পুরস্কার পায়, ঠিক আছে? শুদ্ধাচার মানে হচ্ছে মানে সবচেয়ে সৎ অনেস্ট অফিসার, কিন্তু তার পরবর্তী 10 বছর পর দেখা যায় তা সে এটা করেছে ওটা করেছে, বুঝতে পেরেছ? আমরা তো এরকম অনেস্ট হচ্ছি, আমরা প্রকৃত অনেস্ট হচ্ছি যে আমার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, আমাকে যে দায়িত্ব দিয়েছে সেটা যেন আমি পালন করি। এখন অনেস্টির আসলে সংজ্ঞা শেষ নেই এটা, তবে তোমাদেরকে বলবো অনেস্টি বলতে এটাই বুঝো যে তোমার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়। সে যদি আরো সহজভাবে বলি, এক কথা মিথ্যা, অনেস্টির উপায় হচ্ছে মিথ্যা না বলা। মিথ্যা না বলে তুমি কি ডিসঅনেস্ট থাকতে পারবা? এটা গল্প আছে, এগুলো আমি বলবো না। মানে এক লোক বলেছে যে আমি ভালো হইতে চাই, সে বলেছে তোমার কিচ্ছু করা, তুমি শুধু মিথ্যাটাকে ছেড়ে দিবে। এটা কোনো বিষয় হলেও মিথ্যাই তো ছাড়তে হবে, কিন্তু সে যে কোনো কাজ করতে যাচ্ছে, হ্যাঁ, দেখছি যে মিথ্যা ছাড়া সে ডিসঅনেস্টি কাজ করতে পারছে না। হ্যাঁ, যাই অধিকার না গেলাম, এই জন্য বলবো যে মিথ্যাটা ছাড়তে পারলে বা মিথ্যার পরিমাণ কমিয়ে আনতে পারলে তুমি দেখবে যে অনেস্টির সংজ্ঞাটা চলে আসবে। তুমি অফিসে টাইম মতো আসছো না, তাহলে এই ধরনের একটা ডিসঅনেস্টি হয়ে গেল না? তুমি কারোর কাছে টাকা নিয়ে, এটা আমরা সবাই জানি, কারোর কাজের বিনিময়ে টাকা নেওয়াটা এটা ডিসঅনেস্টি সবাই। কিন্তু আমি যে ক্লাসে টিচার হিসেবে আমি যে ক্লাসে টাইম মতো গেলাম না, আমার বাচ্চারা 7:30টার সময় ক্লাস, আমি 8টার সময় যে ক্লাস দিতে গেলাম বা 7:45টায় গেলাম, আমি যে বাচ্চাদের 15 মিনিট, ওখানে যে 200 বাচ্চা হয়, আমার একটা 300 মিনিট কিন্তু নষ্ট হয়ে গেছে, তাই না? বিষয়টা তাই ছোট্ট মনে হতে পারে যে 5 মিনিটও যদি লেট করে, তাহলে 100টা বাচ্চা হলে 500 মিনিট, কিন্তু 500 মিনিট অনেক সময় না? 200টা বাচ্চা হলে 1000 মিনিট, তুমি 1000 মিনিটকে ঘন্টা দিয়ে ভাগ করো না, 60 দিয়ে, তবে একদিন পার হয়ে গেছে, প্রায় 20 ঘন্টা, বুঝছো? তাহলে অনেক সময়। এই জন্য আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। হ্যাঁ, অনেস্টলি অনেক সংজ্ঞা আসলে সেটার দিকে যাবো না। আর রিজিকটাকে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, রিজিকে আমাদের কোরআনে আছে, স্পষ্ট বলা আছে রিজিকের বিষয়টা, যে হোয়াট ইজ রিজিক। রিজিক নিয়ে তোমরা এখন ছোট মানুষ, ভবিষ্যতে বড় হলে তোমরা মনে রাখবে রিজিক অর্ডেন অর অবটেইন একটা বই আছে। হ্যাঁ, নিজে ইয়ার একটা নাম আছে। হ্যাঁ, উনি একজন ফরেনার, আমেরিকান। তো তোমরা এই কাজটা করবা। হ্যাঁ, তোমরা দয়া করে এই রিজিক নিয়ে পড়বা। রিজিক নিয়ে তোমাদের গল্প আমি আগেও বলেছিলাম যে একটা লোক, রিজিক মানে কি, তোমার লাইফে কত টাকা তুমি ইনকাম করবা, তোমার লাইফে তুমি কতটুকু সম্মানিত হবা, তোমার লাইফে তুমি কিভাবে জীবনযাপন করবা, এগুলো কিন্তু আল্লাহ তাআলা দ্বারা তোমার অলরেডি নির্ধারিত হয়েছে। ঠিক আছে, তোমাদের কাজ হচ্ছে শুধুমাত্র ট্রাই করা, আর কিছু না। হ্যাঁ, কিন্তু ট্রাই না করলে আবার হবে না। যেমন তুমি রাস্তা পার হতে হবে, তুমি যদি বলো যে আল্লাহ তো বলেছে আমি কিভাবে জীবনযাপন করবো, তাহলে রাস্তা তুমি পার হতে চাই না, দাঁড়ায় থাকলা, তাহলে কি রাস্তা পার হতে পারবা? পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কিছু নির্ধারণ করেছে, বাট সেটা আমাদের উপর দিয়েছে। যেমন আমরা চাইলে সৃষ্টিকর্তাকেও গালি দিতে পারি না? তার মানে কি আমাদেরকে, আমি এই উদাহরণটা দিলাম এই কারণে যে যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি তার বিরুদ্ধে কথা বলতে পারি না? কেউ কেউ বলছে না, কিন্তু তিনি কি চাইলে এটা সে ক্ষমতা দিয়ে রাখতে পারতেন না যে আমার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না, তাই না? ধরো আমার বিরুদ্ধে কেউ কথা বললে আমার খারাপ লাগবে না? লাগবে। সেখানে আমাদের দেশের ধরো এখানকার যিনি আরো বড় পদে আছেন তার বিরুদ্ধে কথা বললে খারাপ লাগবে না? ইভেন বেশি খারাপ বললে এমন হতে পারে সে তোমাকে ধরেও নিয়ে আসতে পারে ক্ষমতা থেকে, বিষয়টা তাই না? মানে আমাদের আত্মমর্যাদা লাগলে আমরা তো সেটা সই না। সেখানে সৃষ্টিকর্তা তারপরও সয়ে যান, তিনি কিছু বলেন না, কারণ তিনি আমাদেরকে রেখেছেনই পরীক্ষার জন্য। পরীক্ষার হলে আগে আমি যদি বলি যে না, যে রুবাইয়া এবার যে এই বাংলা পরীক্ষায় ফেল করছে, আমি যদি বলি রুবাইয়া কি মানবে এটা? কেন মানবে না? কারণ ও নিশ্চিত যে ও বাংলায় ফেল করবেই না। তখন পরীক্ষার মাধ্যমে রুবাইয়া দেখিয়ে দিবে যে আমি এই সাবজেক্টে ফেল করিনি। ঠিক আছে, কিন্তু টিচাররা কি বুঝে না যে কোন স্টুডেন্টরা রেজাল্ট ভালো করবে, কোন খারাপ করবে? কিন্তু টিচাররা বুঝে।
আল্লাহ তাআলা এই জিনিসগুলো আগে থেকে জানেন যে কে আসলে ভালো করবে দুনিয়াতে, কিন্তু জানেন বলেই কি এটা হয় না। টিচার তো অনেক কিছু গেস করে যে ওই মেয়েটা A+ পাবে, ও A পাবে, কারণ এই যদি পেয়ে যায় সে, তাহলে ঝড়ে বকছিল এটা কি টিচার জানার কারণে হয়েছে? এটা ওই মেয়েটা নিজে যতটুকু পড়াশোনা তত করে যাবে। একইভাবে আমাদের রিজিকটাও এরকম আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, নির্ধারণ করেছেন মানে এই না যে তুমি নির্ধারণ করেছেন বলে তোমরা পেয়ে হচ্ছ, তিনি আগে থেকে জানেন বিষয়টা। আমি উদাহরণটা বুঝতে পেরেছি, এটা অনেক গভীর জিনিস, এটা এখানে আর না বলি খুব বেশি। আর সময় সম্পর্কে খুব সচেতন থাকবে, হ্যাঁ, লাইফটাকে চেঞ্জ করে ফেলো। এই 4টা বছর, বেশি না, এই 4টা-5টা বছর ভোরবেলা ওঠার অভ্যাস করো, ঠিক আছে? ভোরবেলা উঠলে ভোর 5টায়, যদি এখন ভোর হয় করে জানো, 5টার সময় সূর্য 5টা 20-এ 5টা 14-তে সূর্য ওঠে। চিন্তা করা যায় তোমরা যদি 7টায় স্কুলে রেডি হও, তারও মিনিমাম 1.5 ঘন্টা 2 ঘন্টায় সূর্য উঠে আসে, হ্যাঁ। 5:30 তো পুরো একদম সব কিছু আছে, হ্যাঁ। আমি আজকে ঘুমাইছি 6টার পরে, হ্যাঁ। তো আমি দেখি যে সব কিছু মানে একদম সিসি ক্যামেরা আমার অফিসে আছে, আমি দেখতে পাচ্ছি যে অন্ধকার থেকে আলো হচ্ছে, আমি বারবার দেখছি। তো তো যেটা বলছিলাম আর কি, যে ভোরবেলা ওঠা অভ্যাসটা করার পর দেখবে লাইফে চেঞ্জ আনতে চাইলে এই কষ্টটা করতে হবে ভোরবেলা। কিন্তু এটা না কষ্ট হবে না, কারণ কখন কষ্ট হবে না, তুমি 1 মাস কষ্ট করো, এরপরে তুমি না চাইলেও, তুমি যদি নাও চাও, দেখবে তোমার ওই যে বায়োলজিক্যাল ক্লকের কারণে তোমার বডি অটোমেটিক্যালি ভোরবেলা উঠে যাচ্ছে। মানে এটা খুব ম্যাজিকের মতো। তুমি 1 মাস ট্রাই করবে নিজে নিজে, দেখবে যে অটোমেটিক্যালি 31 দিনের মাথায় তুমি নিজে অটোমেটিক্যালি ওই টাইমটা ঘুরতে করতে পারছো, ঠিক আছে? এটা এই জন্য তখন আর কষ্ট মনে হবে না। মসজিদে ইমাম মসজিদে যাচ্ছে না, তিনি প্রত্যেকদিন ভোরবেলা নামাজ পড়াচ্ছে না, ওনার কি কষ্ট হলে উনি জীবনে বাঁচতে পারতো? অনেক ইমাম তো 40 বছর ইমামগিরি করে, তাই না? তাহলে কষ্ট হলে উনি 40 বছর থাকতে পারতো? একইভাবে মন্দিরে অনেক পুরোহিত আছে তারা ভোরবেলা ওঠে, তাই না? তারা ভোরবেলা উঠে মন্দিরে পুজো করে। লাইফ ইজ লাইক এ রেস, আমি বলেছি না একদিন তোমাদেরকে, রিলে রেস বলেছি তোমাদের, না? আজকে এইচএসসি পাস করলা, বললো যে না এইচএসসি পাস করলে শুধু হবে না, এরপর রেজাল্ট ভালো করতে হবে এইচএসসির জন্য। আবার এইচএসসি ভালো করলা, না এইচএসসি ভালো করলেই হবে না, ভালো ভার্সিটিতে চান্স পেতে হবে, ভালো কলেজে চান্স পেতে হবে, কলেজ বলতে মেডিকেল কলেজে চান্স পেতে হবে। মেডিকেল কলেজে চান্স পেয়েছো, আমার না শুধু মেডিকেল কলেজে চান্স পেলে হবে, 5 বছর MBBS কমপ্লিট করতে হবে। শুধু কমপ্লিট করলে, তুমি জানো মেডিকেলে প্রচুর স্টুডেন্ট ফেল করে, ঠিক আছে? FCPSC ফেল করে। তার মানে হচ্ছে পড়াশোনা জীবন মানে হচ্ছে অল টাইম রেসের মতো, সবসময় দৌড়ের উপর থাকতে হবে, ঠিক আছে? তো এই জন্য বলছি লাইফ ইজ লাইক এ বাইসাইকেল বলে, তাই না? বাইসাইকেলে তুমি যখন বামে ঘুরবে, তোমার সাইকেলে তুমি সোজা চলাতে পারবা, কিছুটা হলো বাঁকাতে করতে হবে, তাই না? আবার যখন ডাইনে যাবো তখন তোমার বডিটাকে কিছুটা বাম দিকে, এটা মানে কি বুঝালাম? ব্যালেন্স করতে হবে, তাই না? কখনো বামে, কখনো ডাইনে, কখনো সোজা, কখনো ব্রেক করতে হয়, তাই না? কখনো আবার একটু জোরে যেতে হয়, মানে যেটা তুমি চিন্তা করছো। তো লাইফটা এরকম, জীবনে সুখ থাকবে, দুঃখ থাকবে। আমাদের লাইফের সাথে যেহেতু জোয়ার ভাটার সম্পর্ক, হ্যাঁ, তো জোয়ার ভাটার লাইফ থাকবে না, হ্যাঁ, তাদের সাথে সম্পর্কিত। তো আমাদের কষ্ট থাকবে, সুখ থাকবে। শুধু যদি কষ্ট থাকতো তাহলেও আমরা বাঁচতে পারতাম না। আবার শুধু সুখ থাকলে কষ্টকে এটা যদি না বুঝতে পারতাম, তাহলে সুখটা তুমি ফিলই করতে পারতাম। কথাই বুঝতে পেরেছো? এবং ফিল করার জন্যই তোমাদেরকে এই জিনিসগুলো দেওয়া হচ্ছে আমাদের লাইফে। তবে আমাদের জীবনটা তো আসলে পরীক্ষা, তাই না? ওই যে পরীক্ষায় আমি বলছেন আলাদা আসলে পরীক্ষা হলের মতো, হ্যাঁ। এই পরীক্ষা হলে ভালো করার জন্য ইবাদত করতে হবে, রেগুলার নামাজ পড়তে হবে। আর খুবই ইম্পর্টেন্ট, আমাদের হুজুরাই অনেকেই এই কথাটা বলে না, হ্যাঁ। আমার অনেকেই বলে, এটা হচ্ছে আমরা অনেকে দেখবো শুধু নামাজের কথা বলি, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, কিন্তু কেউ কি বলে যে তুমি বান্দার হক পালন করবা? আমরা ধর্মে পড়েছি মনে হয় যে আমাদের হক হচ্ছে দুইটা, একটা হচ্ছে আল্লাহর হক, একটা হচ্ছে বান্দার হক। আল্লাহর হক হচ্ছে এই যে নামাজ পড়ছো, এটা কার হক? এটা কি কোনো বান্দার হক? না। কিন্তু তুমি কাউকে ক্ষতি করছো না, এটা কার হক? এটা বান্দার হক। তুমি আরেকজনের জমি জোর করে দখল করে নিচ্ছ না, এটা কার হক? বান্দার হক। তুমি ওজনে তুমি ব্যবসা করছো, পেঁয়াজের ব্যবসা করছো, তুমি পেঁয়াজের ওজনে কম দিচ্ছ না, এটা কার হক? বান্দার হক। আমি ধরো সরকার আমাদের টিসিবি চাল দেয়, ধরো 2 কেজি ডাল দেয়, তুমি ডালে করলে কি 100 গ্রাম করে কম দিলে, হয়তো মনে হচ্ছে মাত্র 100 গ্রাম, কিন্তু ওই টিসিবি জেলার তো 1000 লোককে দিবে, তাহলে 1000 × 100 দিয়ে গুণ দাও, অনেক না? অনেক। মনে হবে যে 10 টাকা মানে মাত্র 20 টাকা লস করছে একজনের, কিন্তু এই 20 দিয়ে যখন তুমি 1000 গুণ দিবা 20,000 টাকা তার লাভ হচ্ছে। তা সে তো এইভাবে চিন্তা করে, কিন্তু সে চিন্তা করছে না যে এই যে তার হকটা সে নষ্ট করছে। মনে রাখবা, তোমার বান্দার হক যদি কেউ নষ্ট করে, তাহলে ওই ব্যক্তির কাছে তার ক্ষমা চাইতে হবে, ওটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ধরো আমি জোর করে একজনের
জায়গা দখল করে নিলাম। আমাদের দেশে লাখ লাখ মানুষ পাওয়া যাবে, লক্ষ লক্ষ যারা তার ভাই বা বোনের জায়গা দিচ্ছে না। বুঝতে পেরেছ? এই জন্য এই উদাহরণটা বারবার দিলাম। তা আমরা হকটা নষ্ট করছি না, বিশেষ করে আমাদের মেয়েদের হকটা আমরা খুব বেশি নষ্ট করি। আমাদের মায়েরা বাবারা আগের দিনে বিশেষ করে তাদের সন্তানদের কিন্তু তারা ছেলেদেরকে বেশি নেয়, ভাবে মেয়ে তো বাবা মেয়ে চলেই গেছে বা যাওয়াই, মেয়েদের সম্পত্তি দিয়ে কি হবে, এরকম টেন্ডেন্সি আমাদের মানুষের থাকে। বাট এটা চেঞ্জ হয়েছে, এখন আমাদের গার্ডিয়ানরা বুঝতে শিখেছে। বাট তারপরেও গ্রামের মানুষগুলো এখনো ওই চিন্তা চেতনায় বিশ্বাসী যে শুধু ছেলে সন্তান মেয়ে সন্তানের দিকে এখনো খুব বেশি প্রায়োরিটি দেয় না। তো ওইদিকে খেয়াল রাখতে হবে। ভোরবেলা ওঠা মানে কি, তার মানে ঘুমকে কন্ট্রোল করতে হবে, তাই না? হ্যাঁ, ভোরবেলা ওঠা মানে হচ্ছে আগের দিন রাতে অবশ্যই 10-11টা ঘুমাই যেতে হবে, ঠিক আছে? তুমি 10-11টা ঘুমাইলে ভোরবেলা উঠতে খারাপ লাগবে না, কারণ আমাদের ঘুমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কালকে তোমাদের সবাইকে বলেছি যে মিনিমাম 8 ঘন্টা ঘুমাবা। হ্যাঁ, ঘুমটা খুবই ইম্পর্টেন্ট। তোমার সব সাইকোলজিক্যাল তারপর হচ্ছে মেন্টাল প্রেশারগুলো তোমাকে অনেক কমিয়ে দেবে। ঘুম হচ্ছে ওয়ান কাইন্ড অফ তোমার মানে অনেকগুলো অসুখ তোমাকে কি করে রিকভার করে দেবে, ঠিক আছে? এই জন্য ঘুমটা খুবই ইম্পর্টেন্ট। আর সফলতা লাভের উপায় বলেছি বারবার, পরিশ্রম, ধৈর্য, আর একটা কি বলতো, ডিসিপ্লিন লাইফ করতে হবে, শৃঙ্খলা লাইফ করতে হবে, ঠিক আছে? লিমিটের মধ্যে। ফুটবল খেলাটা যেরকম একটা কি থাকে, হ্যাঁ, মাঠ থাকে, চারদিকে কর্নার থাকে, ওই দাগের বাইরে গেলে কি গোল করলে লাভ হবে? হ্যাঁ, রেফারি অফসাইড, আবার ফিফা বললো আবার যে সে যদি গোল পোস্টের সামনে আগে থেকে দাঁড়িয়ে থাকে বল মারে, তাহলে হয়ে যাবে কি অফসাইড। তার মানে শুধু খেলার ভিতরে তো নিয়ম কানুন, বাইরে অনেকগুলো নিয়ম কানুন আছে, তাই না? তো জীবনটা আসলে এরকম নিয়ম কানুনে ভরা, ঠিক আছে? ধর্মীয়ভাবে তো আরো বেশি নিয়ম কানুন, ঠিক আছে? এটা করা যাবে না, ওটা করা যাবে না, কিন্তু বেসিকলি এইগুলো করলে তোমার লাইফটা আসলে অনেক বেশি ভালো থাকবে। এই জন্যই ধর্ম অনেকগুলো পাওয়ার দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি খেলার সাথে তুলনা করলাম যে এমন কোনো খেলা আছে যেটাতে কোনো নিয়ম নাই। তোমাকে আমাকে কোনো খেলা না বলতে পারছে স্যার এই খেলাতে কোনো নিয়ম নাই, প্রত্যেকটা খেলাতে নিয়ম আছে। তো আমাদের জীবনটা এরকম নিয়মের মধ্যে থাকলেই তো, খেলার মধ্যে যদি নিয়ম না থাকে তাহলে তো খেলাই হইতো না, তাই না? মারামারিটা আমি সবকিছু হয়ে যাবে, তাই না বিষয়টা? তো একইভাবে জীবনটাও তাই, যত বেশি নিয়মের মধ্যে দিয়ে চলবে তত জীবনটা অনেক সুন্দর হবে, স্মুথ হবে। এই আর কি। পরিশেষে এটাই বলবো যে মা বাবাকে টেক কেয়ার করতে হবে। হ্যাঁ, আমাদের এখন ছেলেদের চেয়ে মেয়েরা বেশি, এই যে ছেলেরা বসে আছে মাত্র 2 জন, আমাদের ছেলেদের চেয়ে এখন মেয়েরা বেশি বাবা মাকে টেক কেয়ার করছে, সত্যি। হ্যাঁ, এটা আসলে আমাদের জন্য ভালো কিছু না। আমাদের উচিত ছিল ছেলে মেয়ে দুজনই বাবা মাকে টেক কেয়ার করবে, তাই না? শুধু মেয়েটা কেন টেক কেয়ার করবে? অসুখ হলে দেখা যাচ্ছে মেয়েটা জামাই বাড়ি বাদ দিয়ে বাবার বাড়িতে এসে বাবা টেক কেয়ার করছে, ছেলেটা করছে না। তো আমাদের এই বাবা মার প্রতি ভালোবাসা যদি থাকে, তোমরা আজীবন বাবা মাকে অনেক কষ্ট করে তোমাদেরকে বড় করেছে। হ্যাঁ, তো প্লিজ তোমরা আজীবন এই বাবা মাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, শিক্ষকদেরকে শ্রদ্ধা সম্মান করবে। মাকে ভয় পাওয়ার কিছু নাই, মা শাসন করবে, ঠিক আছে, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, মার সাথে খুব ক্লোজ সম্পর্ক নিয়ে, হ্যাঁ, তোমরা সবাই, ঠিক আছে? মার সাথে যদি মনে করো না আমার মাকে বেশি ভয় পাই, তাহলে অ্যাটলিস্ট বাবার সাথে এই সম্পর্কটা সুন্দর করবে। তাহলে দেখবে যে তোমার গার্ডিয়ান হিসেবে তারা তোমার অনেক ইয়ে করবে। লাইফে সব কিছুতে বাধা আসবে, বাধাগুলো দেখবে সহজে পাবে। অনেক কথা বলে ফেলছি। আর যেটা আমার পক্ষ থেকে আবার শুরুতে যেটা বলেছি তোমাদেরকে, যে তোমরা প্রচুর বই পড়েছো। আমার মনে হচ্ছে তোমরা এক একজন অ্যাভারেজে 5টা বই পড়েছো না? 10টা তো পড়েছো। 10টা পড়েছো কে কে? 10টা হয়েছে সবার? তোমাদের 5টা বেশি হয়েছে না? 10টার মতো হয়েছে না? তার মানে ধরো 10 জন 10টা হলে তাও তো 100 বই। আবার অনেকে 2টা নিয়েছে, 3টা নিয়েছে। হ্যাঁ, অনেকে আবার বুক রিভিউ দেয় না, আবার বই পড়েছে। হ্যাঁ, তোমরাও তো 5টার মতো পড়ছো না? একজন তো অলমোস্ট 200-300 বই কিন্তু দেখো, আমি বলছি সময় দিতে পারি তোমাদেরকে, তারপরে 200 বই পড়া হয়েছে, তাই না? তো এই যে দেখো অল্প অল্প করে 10টা বই, তুমি চিন্তা করে দেখো, আমার সাথে তোমাদের পরিচয়টা খুব বেশি দিন না, 2-3 মাস। দেখো 3 মাসে তুমি 10টা বই পড়ে ফেলেছো, তার মানে অ্যাভারেজ প্রত্যেক মাসে তুমি 3টা করে বই পড়েছো, কম না কিন্তু, ঠিক না? তোমরা মাসে একটা করে বই টার্গেট নাও, ভালো লাগলে 2টা পড়ো, বাট বই পড়তে হবে। এটা হচ্ছে প্রত্যেকদিন 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা করে হলেও বইটা পড়বা। তাহলে হবে কি, বইটা তোমাকে ছেড়ে যাচ্ছে। কিন্তু তুমি যখন একদিন বলে আজকে পড়বো না, কালকে 6 পৃষ্ঠা পড়বো, তাহলে কিন্তু বইটাকে তুমি কি করলা, ছেড়ে দিচ্ছ। এই জন্য বইটাকে ছাড়াই যাবে। রাতে ঘুমাতে গেলেও অন্তত বইটা নিয়ে ঘুমাও। পড়তে পারছো না, অ্যাটলিস্ট তোমার বালিশের পাশে যেন বইটা থাকে, গল্পের একটা বই থাকে, ঠিক আছে? তাই বলে পরীক্ষার আগের দিন রাত্রে ঠিক আছে? পরীক্ষার সময় অবশ্যই পাঠ্যপুস্তকের বইগুলোকে প্রায়োরিটি দিতে হবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই। আর তোমাদের কোনো প্যারা দিয়েছি, বারবার বলছি বই নিতে আসো, বই নিতে আসো, তোমরা অনেক কষ্ট পেয়েছো। হ্যাঁ, এই আর কি।
তো আজকের পর তো দেখা হওয়ার সম্ভাবনা খুব কম। এখানে তো দেখা হওয়ার সম্ভাবনা খুবই নাই, কারণ হচ্ছে আমি আর 5 দিন আছি, ধরো রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত আছি। হ্যাঁ, 5 দিন আছি। এই 5 দিনে বুঝতেই পারছো আরো বেশি ব্যস্ত থাকবো। এটা হতেও পারে, নাও হতে পারে। এই জন্য তোমাদের কাছে ডাকলাম যে অন্তত তো তোমাদের কষ্ট পেয়ে থাকবে, সরি। হ্যাঁ, তুমি যদি ইয়া পেয়ে থাকো আর কি, আবার হয়তো কেউ কেউ বকরিত দিতে চাও নাই, আমি তারপর বলছি দাও, সাহস দেওয়ার জন্য, মূলত কারোর সামনে যেন কথা বলতে পারো। ঠিক আছে? আশা করি তোমরা এখন কারোর সামনে কথা বলতে গেলে ঠিক থাকে। ঠিক আছে? তো নাস্তা নাও। ঠিক আছে? হ্যাঁ, এই আর কি। ডক্টর তো অলরেডি প্রচুর লেডি ডক্টর, অবাক নাই। হ্যাঁ, এটা কিন্তু তোমার জন্য ইন্সপিরেশনের জন্য বলছি না, দ্যাটস ট্রু। যে ডক্টর প্রফেশন হচ্ছে মেয়েদের জন্য যদি বেস্ট দুটো প্রফেশন হয় আমার কাছে, এটা মাই পার্সোনাল অপিনিয়ন। একটা হচ্ছে ডক্টর, একটা হচ্ছে ভালো টিচার। টিচার মানে কি? স্কুল কলেজে টিচার হতে পারো, ভার্সিটি টিচার হতে পারো। তুমি যদি ভালো রেজাল্ট করো, ফার্স্ট ক্লাস ফার্স্ট হলে ভার্সিটি টিচার হবা। প্রাচীরা, শ্রেয়সীরা 3 জন ফিমা থেকে একজন জানাও। ঠিক আছে? প্রকৃতি তুমি তোবারা পৌঁছেছি, সরি কে ওরা পৌঁছেছি কিনা জানাবে। ওদিকে আয়শা জানাতে পারো বা আরেনা জানাতে পারো। ঠিক আছে? এই তো না, আরো কয়েকটা টিম ছিল, আসলে আমি তো শেষ সময় করলাম, সময় ছিল না। এই আর কি, আমি তো আরো একটু সুন্দর করে করতে পারতাম। আবার তোমরা বলেছো পরীক্ষা, না হলে আমি নেক্সট, আমার প্ল্যান ছিল আমি যাওয়ার আগে নেক্সট উইকে করবো, একটু মানে কষ্টের দিনে আলো ঝলমল করবে এরকম ওয়েদার চেয়েছিলাম আর কি। কিন্তু তোমাদের পরীক্ষার কারণে আমি আসলে নেক্সট শুক্রবার বা কোনবার করতে পারলাম না। তাহলে ইচ্ছা ছিল আমার বাংলাতে করা, তোমাদের একটু দুই গোছ করিয়ে তারপর বিদায় দেওয়া হয়। ঠিক আছে, সরি। তাহলে ভালো থাকো নাকি? হ্যাঁ,
করো।